আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় বর্ষের 7 কলেজের যে জৈব রসায়ন জৈব রসায়নের আজকে হচ্ছে আমাদের প্রথম আনুষ্ঠানিক লেকচার এটি। তো এর আগে হচ্ছে আমরা যদি পেজে যাই, পেজে গেলে আমরা দেখব যে আমরা কিন্তু হচ্ছে ইতিমধ্যেই আজকের যে ক্লাসটি আমরা রেকর্ড করছি, এই ক্লাসটির যে প্রয়োজনীয় যে নোটপত্র সেটি কিন্তু আমরা দিয়ে রাখছি। আপনারা যার যার পেজে গেলে কিন্তু এটা পেয়ে যাবেন। এবং হচ্ছে যে এত সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। সো যদি আপনারা আপনাদের পেজে যান, পেজে গেলেই আপনারা হচ্ছে এখান থেকে ডিটেলস গুলো জানতে পারবেন। এবং সবার পেজেই কিন্তু এটি সংযুক্ত থাকার কথা। যেমন হচ্ছে যে যে যেটার জন্য রেজিস্ট্রেশন করেছেন তার পেজে সেই বাটনটি অ্যাক্টিভ থাকার কথা। তো আমরা এর আগে সেভেন কলেজের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আমাদের একটা ডিসকাশন ছিল। সেই ডিসকাশনে আমরা যদি একটু দেখে আসি লাস্টে কতটুকু আমরা আপডেট করেছিলাম। একটু নেট স্লো আছে। একটু দেখে আসি আমরা। এই যে ওকে, তো আমরা বুঝতে পেরেছি যে এটা একটা ওভারভিউ ছিল। তো আমরা এখন যেহেতু আমরা হচ্ছে দেখেন এই যে নোটটা দেওয়া আছে এখানে, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে কিন্তু নোটটা ওপেন করা আছে। আমরা নোটটা নিয়ে কথা বলবো। তার আগে যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যে কোশ্চেন গুলো আজকে পড়বো সেই কোশ্চেন গুলোর কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আমাদেরকে জানতে হবে। এই কারণে যে কোশ্চেন গুলো যদি একটু ঘুরিয়ে দেয়, একটা কোশ্চেনকে সোজাভাবে যেমন পরীক্ষার হলে কোশ্চেন করা যায়, আবার একটু হচ্ছে ঘুরিয়েও কোশ্চেনটা করা যায়। তো যদি একটু কোশ্চেনটা ঘোরানো হয়, তাহলে সেই ক্ষেত্রে ভাষাগত কিছু পরিবর্তন হয়। তো এই ভাষাগত পরিবর্তন যখন হবে তখন আপনি কোশ্চেনটা বুঝতে পারবেন না। তো আপনার জিনিসটা পড়া আছে, টপিকসটা সম্পর্কে আপনি জানেন, কিন্তু আহ, ভাষাগত আহ, যে প্রবলেম বা না বোঝার জন্য, বেসিক না বোঝার জন্য যে সমস্যাটা, সেই সমস্যার কারণে আপনার কি হবে যে আপনি কোশ্চেনটা বুঝবেন না এবং কোশ্চেনটা ছেড়ে দিয়ে আসবেন। তো প্রথমেই আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটা পড়ার জন্য দ্যাট ইজ হচ্ছে যে আমাদের যে প্রথম যে চ্যাপ্টারটা আমরা এইখানে একটু দেখে আসি। এখানে দেখলে আমরা বুঝতে পারবো। ধরেন এই যে সিলেবাসে যান, সিলেবাসে গেলে আমরা এই যে অর্গানিক কেমিস্ট্রি সিলেবাসটা পাচ্ছি। এখানে দেখেন যে বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি, সেভেন কলেজের ফার্স্ট ইয়ারের যেটি অর্গানিক কেমিস্ট্রি। তো বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি, এখানে আমরা দেখতেছি অ্যাটমিক স্ট্রাকচার এবং হচ্ছে কেমিক্যাল বন্ডিং, অ্যাটমিক অরবিট, molecular orbit, shapes of molecules with reference to alkene, alkanes, and alkynes, and arenes, bond angle and bond length and bond energy. তো বেসিক্যালি হচ্ছে যে এইগুলো সম্পর্কে আমাদেরকে ডিটেলস জানতে হবে, কারণ এগুলোর উপরে কোশ্চিন থাকবে। তো এখন এগুলো সম্পর্কে আপনি যখন ডিটেলস জানতে যাবেন তখন আপনার বেসিক গুলো আপনাকে জেনে যেতে হবে। তা না হলে কোশ্চিন উত্তর পড়ে গেলে আপনি পুরাটা কমন পাবেন না পরীক্ষায়, আর হচ্ছে কমন পেলেও হয়তো লিখতে পারবেন না। তো এখন হচ্ছে যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চিন পড়বো, সেটি আপনাদেরকে আমরা গাইডলাইন দিয়ে দিব। দ্যাট ইজ সাজেশন আকারে একটা জিনিস আপনাদের পেজে থাকবে। সেটা কোথায় থাকবে? এই যে ভিডিওটা আছে, ভিডিওটার নিচে এখানে লেখা থাকবে সাজেশন ফর চ্যাপ্টার 1। তো সাজেশন ফর চ্যাপ্টার 1-এ গেলে তখন আপনি এই চ্যাপ্টার থেকে আপনার কি কি জিনিস পড়তে হবে সেটির ব্যাপারে আপনি একটা পুরো গাইডলাইন পেয়ে যাবেন। আচ্ছা, এখন তাহলে আমরা যে কোশ্চেন গুলো আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা কিছু ক বিভাগে, দ্যাট ইজ এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন কোনটা কোনটা হতে পারে। এই চ্যাপ্টার থেকে পরীক্ষার জন্য ক বিভাগের শর্ট কোশ্চেন গুলো কোনটা হতে পারে সেটি আমরা একটু দেখব। আর দেখব হচ্ছে যে আহ, একটা ব্রড কোশ্চেন পড়বো। তাহলে প্রথমে হচ্ছে বেসিক, আপনাদের কাজ হচ্ছে যে এই নোটটা আপনারা যদি ওপেন করে নেন, এই নোটটা ওপেন করলে এখানে কতগুলো জিনিস পাবেন। সেই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমরা যদি আমরা যদি মিনিট আচ্ছা, আমরা যদি আহ কই
এখানে যান, এখানে এইটা, দেন হচ্ছে নোটটা ওপেন করেন। এই যে এইটা হচ্ছে নোট। তো এইখানে এইখানে যে শর্ট কোশ্চেন গুলো আছে, যেমন ধরেন এই যে ফ্রি, মুক্ত, রেডিক্যাল, এগুলো আমি ধরে নিচ্ছি যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ বেসিক আপনাদের কিন্তু জানা আছে, যার ফলে এই জিনিসগুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে যে কোনোটা যদি না বুঝেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন ডিটেলস আলোচনা করবো। ব্রড কোশ্চেন গুলো, খ এবং গ বিভাগের কোশ্চেন গুলো ডেফিনেটলি আমরা পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। বাট শর্ট কোশ্চেন যেগুলো এখানে রইলো, সেই শর্ট কোশ্চেন গুলোর কিছু বেসিক আমি আলোচনা করে দেবো, যে বেসিকের উপরে আপনাদের কাজ হবে এই পুরো শর্ট কোশ্চেনটাকে কভার করে ফেলা। অর্থাৎ আপনি এখান থেকে শুরু করে নিয়ে এখানে যে কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো ওয়ান বাই ওয়ান পড়বেন আজকের এই বেসিক ডিসকাশনের পরে। তাহলে আমরা প্রথমেই চলে যাচ্ছি যে যে জিনিসটা আমরা প্রথমেই শিখবো, সেটি হলো যেটিকে আমরা বলছি যে আহ, একদম অর্গানিক কেমিস্ট্রির একদম হাতে খড়ি, যেটাকে আমরা চ্যাপ্টার চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান এটির বেসিক। আমরা হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার আমরা যদি একটু ইতে যাই, দাঁড়ান, কই গেল, ধরেন এইখানে যদি আমরা ঢুকি, যেটাকে আমরা বলছি যে বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি। তো বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রির ভিতরে যে জিনিসগুলো রয়েছে, প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রি। তো বেসিক প্রিন্সিপাল অফ অর্গানিক কেমিস্ট্রির ভিতরে প্রথমেই যে জিনিসটা চলে আসে, যে অর্গানিক কেমিস্ট্রির বেসিক গুলো কিন্তু ডিপেন্ড করে কার উপরে, বন্ডিং এর উপরে। এই বন্ডিং এর উপর, এই বন্ডিং গুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়, বাট আমরা আজকের আলোচনার জন্য আমাদের মূল আলোচনাটা হচ্ছে সিগমা বন্ড, দ্যাট ইজ কার্বন হাইড্রোজেন বন্ডিং এর মধ্যে সিগমা বন্ড, আর একটা হচ্ছে আমার পাই বন্ড, পাই বন্ড। এই দুইটা হচ্ছে আমাদের আজকের আলোচনা, দ্যাট ইজ চ্যাপ্টার ওয়ান এর যে আলোচনা, সেই যে আলোচনাটা এই দুটাকে কেন্দ্র করে আমাদের সীমাবদ্ধ। তো আমরা প্রথমেই এই দুটা বন্ডের একটা মিনিমাম বেসিক আপনাদের জানা আছে, এটি আমি ধরে নিচ্ছি, ধরে নিয়ে আলোচনা শুরু করছি, বাট তারপরে যদি কারোর কোনো প্রবলেম হয় সেটা ওয়ান টু ওয়ান সলভ করে নেবেন। আচ্ছা, তো আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার একদম প্রথমে আমরা যাওয়ার চেষ্টা করছি, আমরা আলোচনাটা শুরু করব। তো এখানে দেখেন যে আমরা হচ্ছে যে এটির যে ইটা, যদি আমরা একটু গ্র্যাজুয়ালি যেতে থাকি, তাহলে আমরা যাচ্ছি যে প্রথমেই চলে আসছে হোয়াট ইজ আর আর অরবিট। অরবিট কি? বাংলায় বলে এটাকে কক্ষপথ। অরবিটের বাংলা হচ্ছে কক্ষপথ। তাহলে অরবিট কাকে বলে? দেখেন এখানে একটা এক্সাম্পল দিয়ে রাখছি আমি, যে সিটিপি, এটা একটা শহরের নাম। এই সিটিপি থেকে আপনি সিটি কিউ এই একটা শহরে যাচ্ছেন, এটি হচ্ছে আমার মেইন রোড। তো আর এই মেইন রোড যেটি, এই মেইন রোড দিয়েই তো আপনাকে যেতে হবে। তো একটা জিনিসের ট্রানজিশন বা যাওয়া আসার জন্য যে পথটা, সেই পথটাকে আমরা বলি কক্ষপথ। তাহলে আমরা যদি আহ, আহ, ধরেন এই গাড়িটার একটা শহর থেকে আরেকটা শহরে যাওয়ার জন্য রাস্তা এটাই, সুতরাং এটি তার কক্ষপথ। অর্থাৎ যে যেটার উপরে মুভ করবে বা যেটি যার জন্য নির্ধারিত, সেটিকে আমরা তার কক্ষপথ বলবো বা চলমান পথ বলবো। অনুরূপভাবে আমরা যদি সোলার সিস্টেমের দিকে তাকাই, তাহলে এটি হচ্ছে পৃথিবীর কক্ষপথ, আর এখানে হচ্ছে সান। এই কক্ষপথে পৃথিবী কিন্তু তার নিজ অক্ষের উপরে রাউন্ড করে, তখন এটাকে আমরা তার জন্য আমরা বলি কক্ষপথ, যেটাকে আমরা ইংলিশে বলি অরবিট। তাহলে অরবিট বা কক্ষপথের ধারণাটা আপনি বুঝতে পারলেন, যে অরবিট বা কক্ষপথ জিনিসটা আসলে কি। এরপরে আমরা আসছি যে এই অরবিট গুলোকে যদি আমরা কোনো একটা পরমাণু বা অ্যাটমের ক্ষেত্রে চিন্তা করি, পরমাণু বা অ্যাটমের ক্ষেত্রে চিন্তা করলে তখন এটি হচ্ছে শেপটা এরকম দেখায়, যেটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন গুলো মুভ মতো অবস্থায় আছে। এটা আপনাদের অনেক পুরানো বেসিক ধারণা, এটা নিয়ে তেমন কিছু আলোচনার দরকার নাই, যা শুধু আমি রিক্যাপিচুলেশনের জন্য বা রিপিট করার জন্য আমি বোঝানোর চেষ্টা করছি। তো এইটিকে আমরা তখন অরবিট বলি, এবং এই অরবিটে এই যে ইলেকট্রন গুলো দেখতেছেন, এই ইলেকট্রন গুলো এই কক্ষপথে কিন্তু মুভ করতে থাকে। দ্য ফিক্সড সার্কুলার পথ অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার ইলেকট্রনস কন্টিনিউয়াসলি রিমুভ আর কল অরবিট। যেখানে একটা বৃত্তাকার পথ, যেখানে কিনা ইলেকট্রন গুলো নির্ধারিত সময়ে নির্ধারিত কক্ষপথে রাউন্ড বৃত্তাকার পথে ঘুরতে থাকে, সেটিকে আমরা তখন কি বলি? অরবিট বলি, তাই তো? তো এই অরবিট গুলোকে আবার অনেকগুলো নামে নামকরণ করা যায়, প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, যেমন n=1 কে অরবিট, n=2 এল অরবিট, কে এল এম এন ও পি, এভাবে চলতে থাকবে। এন এর মান যত হবে সেই অনুযায়ী আপনি হচ্ছে
অরবিটের নামকরণ হবে। এখন এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে এন এর নামের একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, ধরুন এটা একটা কক্ষপথ, এখানে কয়টা ইলেকট্রন থাকবে, এখানে কয়টা ইলেকট্রন থাকবে, এগুলো কিন্তু ফিক্সড। এবং একটি সূত্রের মাধ্যমে এটাকে আমরা ডিফাইন করতে পারি, সেটাকে আমরা বলি হচ্ছে, কি বলি, বিউরি ল বলি। কি বলি? বিউরি, বিউরি ল, বিউরি ল বা বিউরি সূত্র। এটা কি? এটা হচ্ছে 2n²। এনটা কি? এন ইকুয়াল টু হচ্ছে কক্ষ, কক্ষপথ, অর্থাৎ কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে সেই কক্ষপথের মান দিয়ে আপনি কিন্তু বের করতে পারবেন যে কতগুলো ইলেকট্রন থাকবে। এটাও কিন্তু খুব প্রাইমারি একটা বেসিক। সুতরাং এটা নিয়ে আমি আর কথা বলছি না, চলে যাচ্ছি হচ্ছে আমরা পরের ডাইমেনশনে। আমরা, আপনারা নাম শুনে থাকবেন যে থ্রি ডাইমেনশনাল মানে ত্রিমাত্রিক কক্ষপথে ইলেকট্রন গুলো মুভ করে, সেই ত্রিমাত্রিক পথটা কি সেটা আমরা একটু ধরি, বোঝার চেষ্টা করি। দেখেন সিটিপি এবং সিটিকিউ, এটাতে প্রথম দিকে আমরা দেখেছিলাম যে এখান থেকে সিটিপি থেকে সিটিকিউ তে যাওয়ার রাস্তা একটাই, কিন্তু দেখা গেল যে আরো যাওয়ার রাস্তা আছে, যেমন এই পথে যেতে পারে, যেমন আপ রাইট টু, এবং মেইন রোড এটা, আপার রোড এটা, আর ডাউন রোড এটা, মানে মাটির নিচ দিয়েও যাওয়া যায়। এই তিনটার ওয়েতে আপনি যেতে পারছেন। তখন তার মানে তিনটা পথ, তাহলে পথ ওয়ান আর ওয়ান যেটা সেটা হলো মেন পথ, আর টু যেটা সেটা হলো দ্বিতীয় পথ, আর থ্রি যেটা তৃতীয় পথ, তাই না? তাহলে তিনটা পথকে আমরা বলছি তিনটা তিনটা পথ যেমন বলছি, তো ইলেকট্রনের ক্ষেত্রে এটাকে নাম দিয়েছি আমরা থ্রি ডাইমেনশন বা ত্রিমাত্রা। তো দেখেন, যখন কিনা কখন কিনা ইলেকট্রন এরকম করে কক্ষপথে ঘুরে তখন হচ্ছে একটা মাত্রা, যখন কিনা এটা আবার এরকম করে ঘুরে তখন একটা মাত্রা, যখন কিনা আবার এটা এরকম ঘুরে তখন আরেকটা মাত্রা, তার মানে এক্স ওয়াই জেড হয়ে গেল। তো এই ডিরেকশন থেকে, যেমন এখানে দেখানো আছে দেখেন, এটি হচ্ছে আমার ওয়াই ডিরেকশন, আর এটি হচ্ছে আমার এক্স ডিরেকশন, আর এটি হচ্ছে আমার এই যে এটি হলো আমার জেড ডিরেকশন। তো যখন এরকম তিনটা কক্ষপথে ইলেকট্রন মুভ করবে তখন তাকে আমরা বলি থ্রি ডাইমেনশন বা থ্রি ডাইমেনশনাল রিজন বা থ্রি ডাইমেনশনাল এরিয়া বা থ্রি ডাইমেনশন স্পেস, এতগুলো নামে আমরা অভিহিত করতে পারি। তার মানে এটার মতো, এই যে এটা একটা পথ, এটা একটা পথ, এটা একটা পথ, তিনটা পথ, এই তিনটা পথ এখানে আমরা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা জানি যে রাউন্ড পথ হয়, সেই জন্য এরকম হলো। তাহলে এক্ষেত্রে ইলেকট্রন গুলো এরকম তিনটা পথেই কিন্তু ঘুরতে পারে। তাহলে থ্রি ডাইমেনশনাল জিনিসটা বুঝলেন। এবারে আসেন হচ্ছে যে আমরা যদি আর একটু ভিতরের দিকে যাই, দ্য থ্রি ডাইমেনশন যে রিজন বলছে, দ্য থ্রি ডাইমেনশনাল রিজন অ্যারাউন্ড দ্য অরবিট নিউক্লিয়াস হোয়ার ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম, দিস ইজ কল অরবিট। তাহলে এই যে থ্রি ডাইমেনশনাল রিজন আপনি দেখলেন যে ইলেকট্রন চাইলে এক্স ডিরেকশনে ঘুরতে পারে, চাইলে ওয়াই ডিরেকশনে ঘুরতে পারে, চাইলে জেড ডিরেকশনে ঢুকতে পারে, যেমন করে এই গাড়িটা চাইলে মেন রোড দিয়ে যেতে পারে, আপার রোড দিয়ে যেতে পারে, ডাউন রোড দিয়ে যেতে পারে। তো ঠিক ওই রকম তিনটা ভাবে ইলেকট্রন ঘুরতে পারে। তো বলা হচ্ছে যে এই যে কক্ষপথ, এই কক্ষপথের চারিদিকে যে রাউন্ড নিউক্লিয়াসের চারিদিকে যেখানে হচ্ছে যে ইলেকট্রনের পসিবিলিটি বেশি, সেটিকে আমরা অরবিটাল বলবো। তাহলে অরবিটটা হচ্ছে এরকম একটা ফিক্সড কক্ষপথ। আর অরবিটাল জিনিসটা হচ্ছে যে কোন ডিরেকশনে ঘুরতেছে সেটি হলো অরবিটাল। মানে কোন থ্রি ডাইমেনশনাল রিজন যখন আপনি চিন্তা করেন, তাহলে তো যখন আপনি এরকম চিন্তা করছেন একটা মেন রোড চিন্তা করতেছেন তখন কিন্তু এরকম, এটাকে বলে অরবিট। আর যখনই না এই যে আপার রোড আর লোয়ার রোড চলে আসলো তখন ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়ে গেল, এটা মাত্রা হয়ে গেল। তো এই মাত্রাগুলোকে তিনটাকে তখন মেন রোড, আপার রোড আর লোয়ার রোড, এই তিনটাকে আমরা একসাথে ইলেকট্রনের ক্ষেত্রে কি বলবো, ডাইমেনশন বলবো। তাহলে তিনটা যেহেতু মাত্রা সেই জন্য আমরা বলছি থ্রি ডাইমেনশন। যদি চারটা মাত্রা হতো তাহলে আমরা ফোর ডাইমেনশন বলতাম। তাহলে অরবিটের সংজ্ঞাটা, অরবিটালের সংজ্ঞা কি বলবো? অরবিটালের সংজ্ঞা হচ্ছে যে এই যে থ্রি ডাইমেনশন রিজন, এইখানের মধ্যে যেই জায়গাটাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যেই জায়গাটাই, তাকে আমরা কি বলবো, অরবিটাল বলবো। ইংলিশে আমরা এই ডেফিনেশনটা এভাবে দিই, দ্য থ্রি ডাইমেনশনাল রিজন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্যার ইজ এ ম্যাক্সিমাম পসিবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ কল্ড অরবিটাল। তাহলে বুঝা গেল অরবিট এবং অরবিটালের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। এরপর আসেন যে এই যে থ্রি ডাইমেনশনাল রিজন দেখতেছেন আপনি, এখানে আমরা এক্স ওয়াই জেড দেখলাম, এখানে মেন রোড দেখলাম, পজিশন দেখলাম। এখন ওই যে আমরা যেটা বললাম যে 2n², এই যে 2n², এটি দিয়ে আপনি এখানে মান বসাতে পারেন। যেমন এন এর মান যখন 1 তখন কে অরবিট, আর কে অরবিটের ইলেকট্রন সংখ্যা কত, তাহলে 2 × n = 1 ইকুয়াল টু হচ্ছে 2। 2 মানে হচ্ছে এখানে দুটা ইলেকট্রন থাকবে, আম, দুইটা অরবিটাল থাকবে। তো এইখানে আমরা হচ্ছে যে এই ইলেকট্রনের সংখ্যা আমরা ধরে নিলাম যে এখানে দুইটা ইলেকট্রন থাকতে পারবে, এবং তখন অরবিটাল, অরবিটাল কত হবে, যেমন n = যদি 1 হয়, বলছে থ্রি ডাইমেনশনাল রিজন আরাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার দ্য ম্যাক্সিমাম ফাইন্ডিং অ্যান ইলেকট্রন ইজ ম্যাক্সিমাম ইজ অরবিটাল। অরবিটালস আর রিপ্রেজেন্টেড বাই SPDF। এই তিনটা ভাবে অরবিটালকে ডিনোট করা হয়। আরো আছে বাট ওগুলো অনেক জটিল, সেগুলো আমরা ওগুলো মানে স্টাডির মধ্যে না, সিলেবাসের ভিতরে না, আমরা ওগুলো পড়ানো হয় না। তো SPDF এগুলোকে আমরা বলছি অরবিটাল, তাই না? তাহলে এন হচ্ছে অরবিট, আর n=1 মানে কে অরবিট, n=2 মানে এল অরবিট, n=3 মানে এম অরবিট, n=4 মানে এন অরবিট, তাই তো? এখন হচ্ছে এই অরবিটের আবার অরবিটাল আছে।
অরবিটের আবার কি আছে, অরবিটাল আছে। তাহলে এন ইকুয়াল টু ওয়ান মানে প্রথম কক্ষপথকে আমরা কে কে অরবিটও বলি। কে অরবিটের আবার অরবিটাল আছে কি, এস অরবিটাল। আবার যখন এন ইকুয়াল টু টু তখন এল অরবিটাল কি আছে, এস এবং পি আছে। তাহলে এস অরবিটাল, পি অরবিটাল, পি অরবিটালের হচ্ছে আবার তিনটা ভাগ আছে, পি এক্স পি ওয়াই পি জেড, তাই তো। তাহলে দ্বিতীয় কক্ষপথে কয়টা অরবিটাল আছে, দুইটা। তৃতীয় কক্ষপথে কয়টা অরবিটাল আছে, তিনটা, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল। আবার চতুর্থ কক্ষপথে এস পি ডি এফ এরকম ভাবে চলতে থাকবে। তার মানে আপনি বুঝতে পারছেন যে আমি একটা কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে সেটা যেমন বের করতে পারছি, আবার ওই একটা কক্ষপথে কয়টা অরবিটাল আছে সেটাও কিন্তু বের করতে পারছেন। প্রথম কক্ষপথে আমার একটা অরবিটাল, এস অরবিটাল। দ্বিতীয় কক্ষপথে আমার দুইটা অরবিটাল, এই যে এস এবং পি। তৃতীয় কক্ষপথে আমার তিনটা, এস পি ডি এফ। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা এটা বুঝতে পারলাম। এখন হচ্ছে যে আমরা পরের স্লাইডটা যাই। আচ্ছা, এখানে দেখেন এই জিনিসটাকে একটু এলাবোরেটলি দেখানো হচ্ছে, ডিফারেন্ট অরবিটাল হ্যাভ ডিফারেন্ট শেপ। এই যে এস অরবিটালের শেপ একরকম, যেমন দেখেন দেখানো হচ্ছে যে এসপিডিএফ আমরা যে বললাম অরবিটালগুলোকে দেখতে একই রকম না। যেমন এখানে দুটো আমি দেখানোর চেষ্টা করেছি, এস অরবিটালটা এরকম আর পি অরবিটালটা এরকম ডাম্বেল আকৃতির, হ্যাঁ। তো এরকম ভিন্নতা ভিন্নতা রয়েছে অরবিটালগুলোর শেপে। এখন আমরা আসি যে বন্ডিং এর ক্ষেত্রে চলে যাবো। এবার আমরা অরবিট বুঝলাম, অরবিটাল বুঝলাম। এখন ধরেন বন্ডিং যখন, যখন কিনা একটা কার্বন এবং হাইড্রোজেন, এখানে দেখেন এই কার্বন হাইড্রোজেনের ক্ষেত্রে সিঙ্গেল বন্ড যখন হয় তখন কিন্তু সিগমা বন্ড গঠন করে, সিগমা বন্ড। আর যদি কোথাও ডাবল বন্ড থাকে তাহলে একটা সিগমা আর একটা পাই হবে, এটা হচ্ছে কমন ফর্মুলা। যদি কোথাও ধরেন এটাকে যদি আমরা এরকম ভাবে দেখি, এরকম এরকম দেখেন, তাহলে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে আপনার একটা একটা করে সিঙ্গেল বন্ড, তার মানে এটি হচ্ছে আমার সিগমা বন্ড। আর যখন ডাবল থাকবে, যেমন ধরেন এখানে ডাবল আছে, এটা কি কি আছে, একটা সিগমা একটা পাই। যদি এরকম থাকে, তিনটা থাকে, এরকম 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 থাকে, তাহলে কি হবে, তাহলে একটা সিগমা আর দুইটা পাই। তার মানে অলওয়েজ একটা সিগমা থাকবে, অলওয়েজ সর্বদাই কি হবে, একটা সিগমা থাকবে, সর্বদাই একটা সিগমা থাকবে, একটা সিগমা বন্ড থাকবে। আর বাদ বাকিগুলো পাই বন্ড হবে। সিগমা বন্ড সবসময় হেড টু হেড ওভারল্যাপিং হয়, পাই বন্ড সবসময় পাশাপাশি সাইড টু সাইড ওভারল্যাপিং হয়। যেমন ধরেন এখানে, এখানে এই যে এইটার সাথে, এই যে এইটার সাথে এইটার এইটার যে ওভারল্যাপিং, এটি হচ্ছে আমার সাইড টু সাইড ওভারল্যাপিং, সেজন্য এটা কি পাই বন্ড, এই যে পাই বন্ড দেখানো আছে। আর এটি হচ্ছে হেড টু হেড, সেজন্য এটা কি সিগমা বন্ড। তাহলে বুঝে গেল যে পাই বন্ড সিগমা বন্ডের বিষয়টা। এরপরে আসেন যে এখানে যখন ডাবল বন্ড দেখানো, সেখানে আর কিছু এক্সাম্পল দিয়ে রাখছি আমি এইটি। আর এখানে দেখেন তিনটা আছে, যেমন এই যে এখানে, এই যে এখানে যখন তিনটা দেখতেছেন কার্বন 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 তিনটা, মানে হচ্ছে যে এখানে কি থাকবে, তাহলে সিগমা বন্ড থাকবে কয়টা, সিগমা বন্ড থাকবে একটা। আর হচ্ছে পাই বন্ড কয়টা, পাই বন্ড থাকবে দুইটা। তাহলে বুঝে গেল যে একটা সিগমা বাদ বাকি যা থাকবে সব পাই, এটা সহজ বুদ্ধি মনে রাখার। আচ্ছা, যদি সাইড টু সাইড ওভারল্যাপিং হয় তাহলে পি এক্স, যেমন পি পি অরবিটালের ওভারল্যাপিং গুলো কিভাবে হয়, পি অরবিটালকে আমরা তিনটা ভাগে ভাগ করি। পি অরবিটালের যেমন ধরেন এস অরবিটালের, এস এখানে নোট নিয়ে নিতে পারেন, এস অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, দুইটা। পি অরবিটালের ছয়টা। ডি অরবিটালের, ডি অরবিটাল হচ্ছে 10টা। কিভাবে, এস অরবিটালের, এস অরবিটালের ক্ষেত্রে দুইটা, এরকম এরকম থাকে, এরকম থাকে, এরকম এরকম। বা পি অরবিটালের কি আবার যেহেতু সাব অরবিটালের তিনটা ভাগে ভাগ করা যায়, পি এক্স, পি ওয়াই এবং পি জেড। তো পি এক্স এ থাকে হচ্ছে আপনার দুইটা ইলেকট্রন এরকম, পি ওয়াই থাকবে দুইটা এরকম, আর পি জেড এ থাকবে দুইটা এরকম এরকম। আবার ডি অরবিটালকে আমরা পাঁচটাকে ভাগ করি, প্রতিটা সাব অরবিটালে দুইটা করে ইলেকট্রন, তাহলে তো পাঁচ দুগুণা 10টা, তাই তো। তাহলে এই এস অরবিটালের ক্লাসিফিকেশন নাই এখানে, হচ্ছে যে আমরা সাব অরবিটালে ভাগ করতে পারি না, এখানে দুইটা ইলেকট্রন থাকে। পি অরবিটালকে সাব অরবিটালে ভাগ করা যায়, সেটা কি, পি এক্স পি ওয়াই এবং পি জেড, এবং প্রতিটা সাব অরবিটাল আবার দুইটা করে ইলেকট্রন ধারণ করে, সেই জন্য পাঁচ তিন দুগুণা 6টা। তাহলে ডি এর ক্ষেত্রে সাব অরবিটাল পাঁচটা, একটা সাব অরবিটাল দুইটা ইলেকট্রন ইকুয়াল টু 10টা ইলেকট্রন। এফ অরবিটালে 7টা, তো একটা সাব অরবিটালে দুইটা ইলেকট্রন ইকুয়াল টু 14টা ইলেকট্রন। তাহলে নিশ্চয় আমরা বুঝতে পারলাম যে এখানে বিষয়টা কি দাঁড়ালো তাহলে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি সিগমা বন্ডটা দেখি, সিগমা বন্ডে আমি বলেছিলাম যে ওভারল্যাপিং, সাইড টু সাইড ওভারল্যাপিং, দেখেন এই যে হেড টু হেড। যেমন এটা আমরা যদি কার্বন এবং হাইড্রোজেন চিন্তা করি, তাহলে এই বন্ডিংটা কিভাবে হয়েছে, এই বন্ডিংটা হচ্ছে যে আমার এই যে সিগমা বন্ড, এই সিগমা বন্ড, এই সিগমা বন্ড, এইটাকে হচ্ছে ওভারল্যাপিং এর জায়গা, এটা কার্বন, এটা হচ্ছে আমার হাইড্রোজেন, তাই তো। তাহলে এইখানে আমরা তখন বলছি এই যে এরকম হেড টু হেড যেগুলো ওভারল্যাপিং হবে সেগুলোকে আমরা বলবো সিগমা বন্ড। আর পাশাপাশি ওভারল্যাপিং যদি হয়, যেমন ধরেন এরকম এরকম, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, তাই তো। তো এটা সিগমা বন্ড, আর এই যে এইটা, আর এটা যে সাইড টু সাইড ওভারল্যাপিং, তখন এটাকে আমরা বলছি, এটাকে আমরা কি বলছি, পাই বন্ড বলছি, এটাকে আমরা কি বলছি, পাই বন্ড বলছি।
তাহলে সিগমা বন্ড এবং পাই বন্ডের কনসেপ্টটা আমরা বুঝলাম। আচ্ছা, আর হচ্ছে যে আমাদের এখান থেকে যে বেসিক যেটুকু দরকার ছিল সেটুকু আমরা আজকে শেষ করলাম এই এই চ্যাপ্টারের। এখন আমরা চলে যাচ্ছি হলো আমাদের কোশ্চিনের কোশ্চিনের যে আলোচনা, সেই আলোচনা যাচ্ছি যে আমরা তাহলে এখন এখান থেকে কি কি কোশ্চিন পড়বো। তো এখান থেকে যে কোশ্চিনগুলো পড়বো সেগুলো আমরা নোটে দিয়ে দিয়েছি আজকের লেকচার অনুযায়ী যে কটা সেই কটা। আর এই চ্যাপ্টারের যে ডিটেলস সাজেশনটা সেটিও কিছুক্ষণ পরে আপনাদের পেজে আপলোড হয়ে যাবে। কি কি কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আমাদেরকে ডিটেলস পড়তে হবে পুরো সিলেবাসটা কভার করার জন্য, সেটিও আমরা দিয়ে দেবো। এখন হচ্ছে যে আমাদের একটা বড় কোশ্চিন, আমরা একটা খ এবং গ বিভাগের একটা কোশ্চিন পড়বো। তাহলে আপনাদেরকে আজকে শর্ট কোশ্চিন গুলো সবগুলো পড়ে ফেলতে হবে, এই বেসিকটা মাথার মধ্যে নিয়ে এটা মাথায় রাখতে হবে, কারণ এটা আমাদের সারা জীবনই লাগবে। আর একটা হচ্ছে এখন যেটা পড়বো, সিগমা পাই বন্ড কাকে বলে, এদের মধ্যে পার্থক্য লিখো। দেখেন সিগমা এবং পাই বন্ডটা অলরেডি আমি আপনাদেরকে বুঝাই দিয়েছি যে সিগমা সিগমা ও পাই বন্ড, এটা একটা কিন্তু কোশ্চিন, পাই বন্ড কাকে বলে, এটা কোশ্চিনটা ইম্পর্টেন্ট, কাকে বলে, এটা একটা কোশ্চিন আমার। আর বলছে যে এদের মধ্যে পার্থক্য লিখো, এদের মধ্যে পার্থক্য লিখো, এটা আর একটা কোশ্চিন। তাহলে সিগমা এবং পাই বন্ডের মধ্যে পার্থক্য যদি যখন যখন আপনি লেখার কথা চিন্তা করতেছেন, তখন কিন্তু দুটো জিনিস চলে আসছে। আপনার এই কিছুক্ষণ আগে আমরা আলোচনায় দেখলাম যে এটা যদি আমার সিগমা হয়, সিগমা বন্ড, আর এটা হচ্ছে আমার পাই বন্ড, পাই বন্ড, ঠিক আছে। তাহলে সিগমা এবং পাই বন্ডের মধ্যে যদি পার্থক্য বলে, তাহলে এক নম্বরে হচ্ছে সিগমা বন্ড কি হয়, সামনাসামনি অধিক্রমণ হয়, মানে হেড টু হেড হয়, এই যে এরকম দেখালাম, এই যে এরকম, এই যে এখানে ওভারল্যাপিং হয়। আর পাই বন্ডের ক্ষেত্রে কি হয়, এই যে এরকম হয়, সাইড টু সাইড হলে, এটা একটা বড় পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে সিগমা বন্ডের ক্ষেত্রে পারমাণবিক অরবিটালের অধিক্রমণের মাত্রা বেশি, দ্যাট ইজ এটা অনেক বেশি শক্তিশালী হয়, এটা শক্তিশালী হয়, এটা একটু দুর্বল হয়। তারপরে হচ্ছে অধিক্রমণ একটি অঞ্চলে ঘটে, একটা নির্দিষ্ট অঞ্চলে, আর এটি এটি একটা ব্যাপক এলাকা জুড়ে ঘটে, তাই তো। আচ্ছা, এসপি অরবিটাল নিজেদের সাথে পরস্পরের সাথে অধিক্রমণ করে সিগমা বন্ড গঠন করে। আর হচ্ছে পি অরবিটাল সমূহ পরস্পরের সাথে পাই বন্ড গঠন করে, এটি আরেকটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, যে সিগমা বন্ড গঠনের ক্ষেত্রে শুধুমাত্র এস এবং পি গঠন অংশগ্রহণ করে, কিন্তু যখন কিনা পাই বন্ড হচ্ছে তখন পিপি অরবিটাল গঠিত হয়, এটা কিন্তু মনে রাখতে হবে। সম্পৃক্ত হাইড্রোকার্বন যৌগে শুধুমাত্র সিগমা বন্ড উপস্থিত থাকে, এটা একটা বৈশিষ্ট্য। যেমন ধরেন এটা 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 সম্পৃক্ত হাইড্রোকার্বন। সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, এটা সম্পর্কে নিশ্চয়ই আপনার ধারণা আছে। অসম্পৃক্ত হাইড্রোকার্বনে সিগমা এবং পাই বন্ড থাকে। অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড স্যাচুরেটেড হাইড্রোকার্বন হাইড্রোকার্বন হাইড্রোকার্বনে কি থাকে, সিগমা বন্ড থাকতে পারে, আবার প্লাস পাই বন্ড থাকতে পারে, মানে থাকবে আর কি পাই বন্ড। সিগমা এবং পাই বন্ড ছাড়া আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হবেই না, ঠিক আছে। তাহলে এই এরকম 4-5টা পার্থক্য পড়ে নিতে হবে। আমরা নেক্সটের ক্লাসে আজকে যে কোশ্চেন গুলো আলোচনা করলাম, এখন আপনাদের আপনাদের হোমওয়ার্ক কি, আপনাদের মানে মেইন কাজটা কি আজকের ক্লাসের পরে। আজকের ক্লাসের পরে আপনাদের মূল যে কাজটা থাকবে সেটি হচ্ছে আপনাদের যে এই ক্লাসের সাথে সংযুক্ত যে হ্যান্ড নোটটা দেওয়া হয়েছে, সেই হ্যান্ড নোটাতে যে কোশ্চিন গুলো রয়েছে শর্ট কোশ্চিন, সেই শর্ট কোশ্চিন গুলো পুরাটা পড়ে ফেলতে হবে। আমরা যদি এইখানে যাই, আমরা যদি নোটটাই ডিরেক্টলি ওপেন করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। নোটটা কই, নোটটা এই যে দেখেন, এখানে যে শর্ট কোশ্চেন গুলো দেওয়া আছে, শর্ট কোশ্চেন গুলো পুরাটাই পড়ে ফেলবেন। এবং হচ্ছে এগুলোর খুবই বেসিক, ইন্টারমিডিয়েট, একদম পুরাটা ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, এবং ইন্টারমিডিয়েটের থেকেই এটা নেওয়া আসলে সিলেবাসটা। যদি কখনো কোনো জায়গায় বুঝেন না এরকম হয়, তাহলে সেটি কোশ্চেনটা আমাকে একটু লিখে স্ক্রিনশট দিবেন, ইনবক্সে দিবেন, আমরা ওটা আলোচনা করব। আর দেখেন এই যে সিগমা বন্ড, এই যে এস এস অরবিটাল, পাই অরবিটাল, এবং এই যে পাই সাইড টু সাইড ওভারল্যাপিং, এবং এটা পাই বন্ড গঠন করতেছে, এবং সিগমা এবং পাই বন্ডের মধ্যে পার্থক্য আমরা এখানে আলোচনা করলাম। তাহলে এই হলো টোটালটা। তাহলে আমার কি কি করতে হবে, আমাকে প্রথমে আজকের যে ডিসকাশন, সেই ডিসকাশন থেকে আপনি কি কি জিনিস করবেন। নাম্বার ওয়ান, এই চ্যাপ্টারের শর্ট কোশ্চেন গুলো পড়ে ফেলবেন, শর্ট, এর বাইরে কোনো শর্ট কোশ্চেন হবে না, মোট কথা এর ভিতরেই কমন থাকবে, শর্ট কোশ্চেন গুলো পড়ে ফেলবেন, শর্ট কোশ্চেন গুলো পড়ে ফেলবেন। নাম্বার টু হচ্ছে যে খ প্লাস গ বিভাগের জন্য যে ব্রড কোশ্চেন গুলো দেওয়া হলো, বা যে ব্রড কোশ্চেন আমরা আলোচনা করলাম, এই ব্রড কোশ্চেন গুলোর আপনারা পড়ে ফেলবেন, মানে এই যে কোশ্চেনটা আলোচনা করেছি, শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন, এই তাহলে এই লেকচারটা কমপ্লিট হয়ে যায়। এরপরে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে, যে কোশ্চেন গুলো আমাদেরকে পড়তে হবে, সেটি আমি একটা লিস্ট দিয়ে দেবো, সাজেশন, এবং সাজেশন দেওয়ার পরে সেই অনুযায়ী পরবর্তী আলোচনা শুরু হবে। তো আশা করছি বুঝতে পেরেছেন, আমরা এইখানে এই লেকচারটা শেষ করছি।